ছটি আসনে রয়েছেন ২৭,২৭,০০০ ভোটার। ৪০টি দলীয়, ৪০ জন রয়েছেন দলীয় প্রার্থী এবং ৮ জন স্বতন্ত্র। তাই বোঝাই যাচ্ছে এবারের ভোটের মাঠটি থাকছে সরগরম। আমরা এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনা করতে চাই এবং তার পাশাপাশি জানাবো যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যাশার কথাও। এবং সেই আলোচনায় আমাদের সাথে আজ যুক্ত রয়েছেন, প্রথমেই আমার হাতের ডানে রয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সাধারণ সম্পাদক যুবদল কিশোরগঞ্জ শাখা। আমার হাতের বামে রয়েছেন খালেদ হাসান জুম্মন, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ শাখা। এরপর আমার হাতের ডান দিকে সর্বডানে রয়েছেন হাফেজ ইকরাম হোসেন, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি কিশোরগঞ্জ জেলা। এবং তার পাশাপাশি আমার হাতের বামে সর্ববামে রয়েছেন নূর মোহাম্মদ, সভাপতি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই আসলে আমি শুরু করতে চাই আল মাসুদ সুমন, আপনার কাছ থেকে আব্দুল্লাহ মাসুদ সুমন। প্রথমত ৩১ দফা ইশতেহারের কথা আমরা বারংবারই বলছি, তার পাশাপাশি আপনাদের দলীয় কিছু ইশতেহার এবং ভোটারদের কাছে পৌঁছে যাওয়ারও প্রত্যাশা এবং চেষ্টা কিন্তু করা হচ্ছে। তবে কিছু বিরোধী প্রার্থীও রয়েছে আপনাদের এবারের ভোটের মাঠে। সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ দেখছেন এবং ভোটারদের কাছে কি ইশতেহার নিয়ে আপনারা যাচ্ছেন? ধন্যবাদ এখন টেলিভিশনকে। আপনারা জানেন কিশোরগঞ্জ সদর ১ আসন, এটা কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর দুইটা থানা মিলে একটি আসন। এই আসনে ৫.৫ লক্ষ ভোটার আছে। ৫.৫ লক্ষ ভোটারের মধ্যে ২,৭৪,460টা ভোটার হচ্ছে আমাদের নারী ভোটার। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি কিশোরগঞ্জ সদর ১ আসনে নারীদের প্রতি, আমাদের যারা মা বোনরা আছে তাদের প্রতি। আমরা ইতিমধ্যেই আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ২৫শে ডিসেম্বর উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। উনি বাংলাদেশে মাটিতে পাড়া দিয়েই তখন উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এবং এই প্ল্যানটা কাদের জন্য? এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য এবং নারীদের জন্য, এবং যারা বেকার যারা আছেন, যারা খেলোয়াড় আছেন, যারা সাংস্কৃতিক কর্মী আছেন, সবার জন্য উনি একটা প্ল্যান নিয়ে আসছেন, একটা পরিকল্পনা নিয়ে আসছেন এই দেশকে সুন্দরভাবে এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে উনি দেশটাকে গড়তে চান। সেক্ষেত্রে কিশোরগঞ্জের জন্য আসলে কি পরিকল্পনা রয়েছে? কিশোরগঞ্জের সদর ১ আসনে আমরা ইতিমধ্যেই আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। আমাদের কিশোরগঞ্জ সদর ১ আসনের প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার ভাই এনে বিএনপির প্রার্থী হয়েছেন, ধানের শীষের প্রার্থী হয়েছেন। উনি প্রতিটা ভোটারের বাড়ি বাড়িতে যাচ্ছেন, আমরাও ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি। আপনারা চেষ্টা করছেন ভোটারদের সাথে আসলে যুক্ত হবার। আমি জাস্ট একটা মিনিট আপনাকে বলি। আমরা বেশিরভাগ যেহেতু ২,৭৫,৪৬০টা ভোট নারীদের, আমি নারীদের জন্য আমরা প্রতিটা পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড করছি। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা ফ্যামিলি কার্ডের কথা সকল জেলাতেই আসলে শুনছি। খালেদ হাসান জুম্মন, আপনার কাছে আসলে আসতে চাই, হাওরের যে প্রার্থীরা রয়েছেন তাদের জন্য আসলে কতটা চ্যালেঞ্জ ভোটারদের কাছে পৌঁছে যাওয়া, এবং যেহেতু শুধুমাত্র দাঁড়িপাল্লা নয় হাত পাখারও প্রচুর আমরা এখানে দেখেছি কিন্তু প্রার্থী রয়েছেন এবং অন্যান্য আপনাদের জোটেরও প্রার্থী রয়েছেন, সেক্ষেত্রে চ্যালেঞ্জ কতটা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোট শুধু এখন থেকে নয়, দীর্ঘ 2টা বছর যাবৎ আমাদের প্রার্থীরা বিশেষ করে জামাতের প্রার্থীগণ প্রত্যেকটি ভোটারের কাছে 2 বছর যাবৎ যাচ্ছেন। আমরা বিশ্বাস করি এমন কোনো ভোটার নাই যেখানে জামাতের প্রার্থী পৌঁছেনি। বিশেষ করে জোটের যে প্রার্থী দল মত নির্বিশেষে এত জনপ্রিয় হয়েছে বিভিন্ন কারণে, এটা আমরা আশা করি আগামী সংসদ নির্বাচনে জামাতের প্রার্থী বিজয় হবে ইনশাল্লাহ। আর হাওড়বাসী এত প্রত্যাশা নিয়ে আছেন যে আমরা বেশি বেশি তাদের কাছে গড়ে পৌঁছানোর জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করছেন, আমরাই সবার প্রথম ভোটারদের ধারে কাছে পৌঁছি। বিশাল একটা এরিয়া, এই আমাদের প্রার্থীগুলো হেঁটে হেঁটে সারাদিন কষ্ট করে তাদের ভোটারদের মন জয় করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। অবশ্যই এ পর্যায়ে আসতে চাই, এনসিপি এর পক্ষ থেকে রয়েছেন হাফেজ ইকরাম হোসেন। যেহেতু জোটের কথা চলে আসছে, সেখানে তারুণ্যের ভোটের কথা কিন্তু প্রশ্ন জাগেই, এবং তার পাশাপাশি আপনারা আসলে কতটুকু পৌঁছে যেতে পেরেছেন প্রার্থীরা যারা ভোটার রয়েছেন সাধারণ ভোটারদের কাছে?
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আজকের এই চমৎকার খুব আয়োজনের জন্য সংক্ষেপে একদম ভাই। টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন সকলকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এদেশের মানুষ সর্বস্তরের মানুষের তারুণ্যের প্রতি যেই এই আশা আকাঙ্ক্ষার দেখছি মানুষ প্রতিফলন, আমরা তাদের সেই আস্থার জায়গা দেখেই আমরা মনে করি যে তাদের আস্থার প্রতিদান আমরা দিতে পেরেছি। যেমনইভাবে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে তাদের প্রতিশ্রুতি এবং ইশতেহারের যথাযথ কার্যক্রম করতে পারে নাই, সেই জায়গাতেই আমরা এই একটি সফল জুলাই গণ অভ্যুত্থান করেছি এবং পরবর্তী সময়ে আপনারা যদি লক্ষ্য করেন আমরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে যদি লক্ষ্য করেন বিভিন্ন কার্যক্রমে এদেশের মানুষ নতুনত্বকে বেছে নিচ্ছে। সেই জায়গা থেকে আমরা আশাবাদী সামগ্রিক আমাদের যেই চিন্তা চেতনা, আমাদের যে নতুন ভিশন, আমরা আশা করি এই আগামী দিনে জুলাইয়ে যেভাবে এই তরুণদের প্রতি মানুষ আস্থা রেখেছে, আমরা যে ইশতেহার দিচ্ছি যুগোপযোগী এবং আধুনিক একায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ইনশাআল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষই আমাদেরকে গ্রহণ জি করবে। অবশ্যই। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। আমি এবার নূর মোহাম্মদের কাছে আসলে আসতে চাই। সুশীল সমাজের পাশাপাশি সাধারণ আসলে যারা ভোটার রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, কারণ অনেকগুলো বছর পর কিন্তু এমন একটা জমজমাট আমরা নির্বাচন লক্ষ্য করতে পারছি, সেটি নিয়ে আর জানতে চাই। ধন্যবাদ। আসলে ভালো বলেছেন, যেটা হলো যাদের নিয়ে এত বড় আয়োজন এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ভোটারদের ঘিরে, আর সেই ভোটারদের প্রত্যাশা থাকে প্রতিবারই তার নির্বাচনী এলাকা, তার নিজের তার এলাকার সমাজের উন্নয়ন ঘটবে, তাদের যে প্রত্যাশার জায়গাটা থাকে আসলে প্রতিবারেই ওই প্রত্যাশার জায়গা থেকে তাদের যে ওই কাঙ্ক্ষিত যে প্রাপ্তি এটার আসলে সংমিশ্রণ ঘটে না। অনেক সময় তারা চাচ্ছেন, আপনি জানেন যে কিশোরগঞ্জ হাওড় অধ্যুষিত একটি জেলা, 13টি উপজেলা নিয়ে ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা। এখানকার মানুষের যে প্রধান পেশা কৃষি, আর কৃষিই বরাবরই আসলে অবহেলিত। যারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আসলে হাওড়বাসীর জন্য ওই প্রত্যাশা অনুযায়ী তাদের উন্নয়নটা ওইভাবে হয়নি। আমাদের হাওড়ের যে যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, বিশেষ করে কৃষি যে শস্য, আপনি জানেন যে খাদ্যশস্যের অফুরন্ত ভাণ্ডার বলা হয় কিশোরগঞ্জকে। এখানকার ধান উদ্ভিদ প্রতি বছরই প্রয়োজনের তুলনায় বেশি আমরা পেয়ে থাকি। এই যে রূপালী সম্পদ, মৎস্য সম্পদ, যে মাছ, আর এই মাছের জন্য একটি হিমাগার তৈরি কিংবা শস্য সংরক্ষণাগার এটা আসলে গড়ে ওঠেনি। এটা একটা দীর্ঘদিনই এই প্রত্যাশাটা ভোটাররা করে থাকে নির্বাচনের সময়। যারা নির্বাচিত হয়ে আসেন হাওড়ের উন্নয়নে, এলাকার উন্নয়নে কাজ করে থাকবেন, কিন্তু আসলে এই প্রত্যাশা থেকে বরাবরই আসলে তারা অনেকটাই দূরে থেকে যায়। তো এবারও নির্বাচনে যারা ভোটাররা আছেন তারা এমনটি বলছেন যে আমরা চাই যারাই ক্ষমতায় আসুক এলাকার জন্য, মানুষের জন্য, হাওড়ের জন্য সামগ্রিক উন্নয়নে কাজ করবে, আসলে মঙ্গলকর কিছু করুক। ভোটারের ইশতেহারে এ পর্যায়ে নিতে চাই। নরসুন্দা নদীর তীরে আমরা আবারও ফিরে এলাম ভোটারের ইশতেহার নিয়ে, এবং এ পর্যায়ে কিশোরগঞ্জের যে সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের আসলে কথা শুনতে চাই, তাদের প্রশ্নগুলো আমি জানতে চাই। এখানে যারা উপস্থিত রয়েছেন আসলে সমস্যা এই জেলার সবচেয়ে বড় আপনি কি মনে করছেন, এবং তার পাশাপাশি আপনার কোনো প্রশ্ন থাকলে। আমার কিশোরগঞ্জে বিগত সময়ে যে কিশোরগঞ্জ যে নদীগুলো আপনার অবৈধভাবে ভরাট হয়ে গেছে, যার জন্য হচ্ছে নদী প্রবাহমান স্থিমিত হয়ে যাওয়ার কারণে কিশোরগঞ্জ শহরে কোনো উন্নয়ন হয় নাই। স্বাস্থ্য খাতে হচ্ছে বিশাল এক দুর্নীতির আপনার প্রমাণ পাওয়া গিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিগত যে নির্বাচিত সরকার আসবে তারা কতটুকু কিশোরগঞ্জটাকে উন্নয়নের ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? অবশ্যই শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, সাধারণ জনগণ কিন্তু চাইছে মান উন্নয়ন, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে মানের উন্নয়নের কথা আমরা যেমন বলছি তার পাশাপাশি কিন্তু কর্মসংস্থানের কথাও চলে আসে। সেক্ষেত্রে আসলে আপনার প্রত্যাশা বা প্রশ্নটিও জানতে চাই। আসলে কর্মসংস্থানের কথা বলতে গেলে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতের যদি আমরা বলি তাহলে হচ্ছে দেখা যায় কিশোরগঞ্জে যে দুইটা হসপিটাল আছে, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল, এবং শহরের প্রাণকেন্দ্রে মেইন শহরে যেটা অবস্থিত কিশোরগঞ্জ সদর 250 সদর, এটা হচ্ছে যে দুই হসপিটালে প্রচুর
প্রচুর দুর্নীতি হচ্ছে, ভিতরে দালালের ভরা থাকে। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে সবার কাছে প্রশ্ন থাকবে যে আপনাদের এখানে কি অবস্থান। অবশ্যই জনসাধারণের সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে স্বাস্থ্য খাতে উন্নয়নটা আসলে কেমন করা যায়, কারণ শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, জনসাধারণ কিন্তু চায় স্বাস্থ্য খাতের মান উন্নয়ন। এবং সেক্ষেত্রে আসলে জানতে চাই, প্রথমে আপনার কাছ থেকেই আসলে আসতে চাই, স্বাস্থ্য খাতে মান উন্নয়নের পাশাপাশি কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য সেটি নিয়েও আসলে জানতে চাই। আমি প্রথমে কিশোরগঞ্জের কথা বলতে চাই। কিশোরগঞ্জে দীর্ঘ 17 বছর যারা ক্ষমতায় ছিল, এটা আপনিও জানেন, সারা বাংলাদেশে 2014 সালেও 153 জন এমপি হয়েছে, কোনো ভোট লাগে নাই। 2018 সালে দিনের ভোট রাত্রে হয়েছে, এটা নিশিরাতে নির্বাচন হয়েছে। 2024 সালেও দামি নির্বাচন হয়েছে, ভোট কেন্দ্রে 5%ও ভোট দরকার পড়ে নাই। এই কারণে যারা এমপি ছিলেন, যারা প্রেসিডেন্ট ছিলেন, তারা যারা এই সংসদ সদস্য ছিলেন, তাদের প্রয়োজনে তাদের গ্যাং বাড়ানোর জন্য কিশোর গ্যাংয়ের মানে সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাংয়ে যারা দায়িত্বে ছিলেন তারা ছাত্রলীগেরই প্রেসিডেন্ট ছিলেন, ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন। যারা প্রেসিডেন্টের বাড়িতে ঘুমাইতেন তাদেরকে অ্যারেস্ট করা হইলেও থানার এসপি ওসি সাথে সাথে তাদের প্রেসিডেন্টের ফোনে কিংবা এমপির ফোনে তাদেরকে ছাইড়া দিতে হয়েছে। এই কারণে এই বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিশোর গ্যাংয়ের একটা 17 বছর একটা আধিপত্য ছিল। আমরা কিশোরগঞ্জ সদর 1 আসনে আমরা কথা দিতে পারি, বিএনপি যদি জয়লাভ করে কিশোরগঞ্জে কোনো কিশোর গ্যাং আর জন্ম হবে না। অবশ্যই। এবং এটা আমরা ধাপে ধাপে আমরা জুমন, খালেদ হাসান জুমন, আপনার কাছে আসলে জানতে চাই, আপনাদের জোটের পক্ষ থেকে কিন্তু নারীদের স্বাস্থ্য এবং স্বাস্থ্য খাত নিয়ে বারংবারই কিন্তু আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে কিশোরগঞ্জে কতটুকু পরিবর্তন আপনারা আনতে পারবেন যদি জয়ী হন? জি ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমির জামাত নারী বান্ধবের উন্নয়নের জন্য যে কর্মসূচি গ্রহণ করছেন, এটা প্রশংসনীয় দাবিদার। আজকে কিশোরগঞ্জের আমরা সৈয়দ নজরুলের কথা যদি চিন্তা করি, আমি কালকেও গিয়েছিলাম, সৈয়দ নজরুলের দুর্নীতির কারণে যে একটা দুরবস্থা, আমাদের সাধারণ ভুক্তভোগী নারীরা মনে হয় একটা ডাস্টবিনে পড়ে আছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে জোট যদি কমা যেতে পারে, একটা সুন্দর সুশৃঙ্খল একটা স্বাস্থ্যবান্ধব প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। এই জন্য মূল হচ্ছে আমাদের সততা, সৎ নেতৃত্ব যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে কেবল সম্ভব এইসব অন্যায় অবিচার থেকে মানুষকে বিরত এবং সুন্দর একটা স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। অবশ্যই। এবং এ পর্যায়ে হাফিজ ইকরাম হোসেন, আপনার কাছে আসলে আসতে চাই, যেহেতু তরুণদের কথা বারংবারই আসছে এবং আপনিও কিছুক্ষণ আগে কিন্তু গণ অভ্যুত্থানের কথা বলছিলেন, সেক্ষেত্রে হ্যাঁ ভোট না ভোট কতটুকু আসলে বোঝেন কিশোরগঞ্জের মানুষ? আসলে দেখেন, মানুষ এখন খুবই সচেতন। এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ একটি নতুন প্রাণ ফিরে পেয়েছে। সেই জায়গায় আমরা আগামী দিনে কেমন বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতিমুক্ত একটি শিক্ষার যে আধুনিকায়নের শিক্ষার মাধ্যমে বাংলাদেশকে কত দূর নিতে চাই, এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো রয়েছে, একটি ফেসিবাদী কাঠামো রয়েছে, সেই কাঠামোকে ভেঙে দিয়ে নতুনভাবে এই রাষ্ট্রকে কিভাবে গঠন করতে চাই, ওই যে চিন্তা চেতনাগুলি মানুষের মাঝে আমরা প্রচার করেছি, যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের যে দুর্নীতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে, প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলি বিলোপের জন্যই মূলত হ্যাঁ ভোট বাংলাদেশের সংস্কারের জন্য। তো আমরা মানুষকে বোঝাতে পেরেছি এবং সাধারণ মানুষের মধ্যে এই হ্যাঁ ভোটটি ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন গ্রামে গঞ্জের মানুষও বলছে যে আমরা হ্যাঁ ভোট দেব। যদি বিভিন্ন দল তার নিজের মার্কায় ভোট চাচ্ছে, পাশাপাশি কেউ যদি বলার চেষ্টা করছে যে আমরা না ভোটের দিকে যাব, তখন তারাই প্রত্যাখ্যান করছে যে না, আমরা রাষ্ট্রের সংস্কারের জন্য আবারও যেন কোনো ফেসিবাদ ফিরে না আসে, আবারও যেন দুর্নীতির করাল গ্রাসে বাংলাদেশকে আকৃষ্ট করতে না পারে, গ্রাস করতে না পারে, সেই জন্য আমরা হ্যাঁ ভোটে জয়যুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রের বঙ্গর পরিস্থিতিকে সংস্কার করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে আগামী প্রজন্মের জন্য। নূর মোহাম্মদ, আপনার কাছেও একই প্রশ্ন, হ্যাঁ ভোট না ভোট কতটুকু বোঝেন হাওড়ের মানুষ? আসলে আমি যে আমাদের অতিথি ইকরামের সাথে আমি সবিনয় দ্বিমত পোষণ করব। আসলে হ্যাঁ ভোটের যে
প্রসারটা এটা আসলে বাস্তবিক পক্ষে সাধারণ মানুষের কাছে বা গণমানুষের কাছে তৃণমূল পর্যায়ে আসলে এখনো পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। আর মানুষ কিন্তু স্পষ্ট না হ্যাঁ ভোটটা না ভোটটা কি, তবে এটা সময়ের অভাবেই হোক বা সময় স্বল্পতার জন্যই হোক, আর ব্যাপক একটা বিষয়, আর এই বিষয়টা তৃণমূলে এখনো ওইভাবে আসলে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে আমি মনে করি আর কি। তো এটা আরো প্রসার করার দরকার, যেহেতু নতুন বিষয়টা, এটা আরো ভালোভাবে প্রচার করলে, প্রচারের কৌশলটা যদি অন্যরকম হতো তৃণমূল পর্যায় থেকে, তাহলে আমার মনে হয় একটু ভালো হতো। জি অবশ্যই। আমি আবারও একই প্রশ্নই আসলে রাখছি আপনার কাছে, আব্দুল আল সুমন। আসলে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা, এটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এটার পাশাপাশি হচ্ছে হা বুট না বুট। যারা প্রার্থী হয়েছেন, আমি বিশেষ করে আমার প্রার্থীর কথাই বলতে পারি, বিএনপির যে ধানের শীষের প্রার্থী, ওনারা ধানের শীষকে কিভাবে বিজয়ী করবে এভাবেই মানুষের সাধারণ জনগণের কাছে ধানের শীষের বুটেই চাইতেছে। কিন্তু হা বুট না বুট এটা সাধারণ যে গ্রামের যে মহিলারা বিশেষ করে আছে, ওরাও কিছু জানে না। পাশাপাশি সাধারণ মানুষও ওইভাবে নির্বাচন কমিশনার থেকে কিংবা সরকারের পক্ষ থেকে কোনো প্রচার প্রচারণা হচ্ছে না বলে আমি মনে করি। আমি মনে করি আর মাত্র 5 দিন প্রচার প্রচারণা আছে। যদি ওইভাবে মানুষকে গ্রামে গ্রামে প্রচার করা হয়, যাতে সবাই তো সংসদ ভোট দেওয়ার জন্য মার্কা চিনে প্রত্যন্ত অঞ্চলে, মার্কা কিন্তু চিনে, হ্যাঁ ভোট না ভোট হ্যাঁ বুটে দিবে জি। না বুটে দিবে, এটা জি ওইভাবে অবশ্যই কোনো প্রচার আপনার হচ্ছে কাছেও না একই বলে প্রশ্ন। আমি মনে করি। জি, আমরা আসলে আপনি দেখতে পাবেন আমাদের সাংবাদিক ভাইরাই বিভিন্ন নিউজ করেছেন, আমরা জাতীয় নির্বাচন মার্কার পাশাপাশি আলাদা করে হ্যাভোটের পক্ষে আমরা ক্যাম্পেইন করেছি। এই সদর আসনে প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আলাদা ব্যানার করে হ্যাভোটের পক্ষে মহিলা এবং পুরুষদেরকে নিয়ে আমরা যাতে সকলেই দুইটা বুদ্ধি দিতে পারে, হ্যাভোট এবং মার্কার পক্ষে আমরা ব্যাপকভাবে ক্যাম্পেইন করি। আজকে যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করেছিলাম, বিশেষ করে মহিলাগুলো হ্যাভোট কি বোঝে না। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে হ্যাভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য, যাতে নতুন করে কোনো ফ্যাসিজম বাংলাদেশে সৃষ্টি না হতে পারে। যে দীর্ঘ 15 বছর যে আমরা অত্যাচার নির্যাতিত হয়েছি, নতুন করে অত্যাচার নির্যাতন যাতে না হয়, সেই জন্য হ্যাভোটের পক্ষে বিজয় করার জন্য আমরা অবশ্যই ক্যাম্পেইন করেছি। নূর মোহাম্মদ ভাইয়ের কাছে আবার আসলে আসতে চাই। সুশীল সমাজ আসলে কি মনে করছেন হ্যাঁ ভোট না ভোট নিয়ে? 1 মিনিট সময়। আসলে সুশীল সমাজ বা সমাজের যারা একটু সচেতন মানুষ, তারা মনে করছেন যে এই হ্যাভোটের বিষয়টা যদি যথাসময়ে আগে থেকে আসলে ব্যাপকভাবে প্রচার করা হতো এবং প্রার্থীদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করা হতো, বিশেষ করে নির্বাচন কমিশনের যে নির্বাচনের গাড়ি বা এই বিষয়গুলো যাতে নির্বাচনী গাড়ি না করে, যদি তৃণমূল থেকে এটা সরকারের বিভিন্ন অর্গান আছে, নির্বাচন কমিশন, উপজেলা নির্বাচন অফিসার এবং একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পরিষদের যারা নির্বাচিত সদস্যরা আছেন, তাদের মাধ্যমে যদি এটা ব্যাপকভাবে প্রচার করা হতো, তাহলে আসলে এটা আরো বেশি ইফেক্টিভ হতো বলে আমি মনে করি। অবশ্যই। এবং তার পাশাপাশি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং জি সবাই প্রার্থীদের নিয়ে আলোচনা করে সাধারণ জনগণ কি চায় এটা জানে না, এই জন্য আমি এখন টিভিকে আমি অনেক কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রার্থী মাজল ইসলাম মাজল ভাই ধানের শীষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোটের ইশতেহার নিয়ে আমরা আগামীকাল যুক্ত হব ময়মনসিংহ থেকে। সে পর্যন্ত এখন টিভির সাথেই থাকুন।